বাবার মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে আসা। শহর থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম। তবে সেই গ্রামে থাকা সব লোকের মধ্যেই যেন লুকিয়ে আছে কোনো এক রহস্য। এই ছেলেটি তার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়েই জানতে পারে এই গ্রামের সেই ভয়ানক রহস্য, যেই রহস্য এত বছর ধরে এই গ্রামের লোকেদের মধ্যে বন্দী হয়ে আছে। যেই গল্পটি 8টি পুরস্কারের সাথে সাথে জিতে নিয়েছে 11টি নমিনেশন। বলছিলাম 2010 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান মুভি মসের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, গল্প শুরু হয় 1978 সালে। চিয়ন নামের একজন ডিটেকটিভ চার্চের একজন ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। সে দেখতে পায় এই চার্চে হাতে গোনা 2-4 জন বাদে আর কোনো সদস্যই নেই। আর এরপর ডিরেক্টর তাকে পাশেই একটা জায়গায় নিয়ে যায় আর তাকে দেখায় সেখানে একজন ব্যক্তি শাস্ত্রীয় বক্তব্য দিচ্ছেন। এই ব্যক্তির নাম মিস্টার রিউ। সেখানে উপস্থিত থাকা সকলেই তার বক্তব্য খুবই মনোযোগ দিয়ে শুনছিল। ডিরেক্টর চিয়নকে বলে, যখন থেকে মিস্টার রিউ এখানে এসেছে সব কিছু তার কন্ট্রোলে চলে গেছে। রিউর কথা সবাইকে এতটাই প্রভাবিত করে যে তার অনুগামীরা তাকে নিজেদের জমি টাকা সব কিছু দান করে দিচ্ছে। চিয়ন তখন বলে তাকে লকআপে নিলেই সব জানতে পারবো। এরপরই চিয়ন মিস্টার রিউকে অ্যারেস্ট করে। সে তাকে প্রচুর মারধর করে আর বলে, তুমি সবার সাথে ভালো সেজে তাদের জমি টাকা পয়সা সব কেড়ে নিচ্ছ। রিউ তখন বলে, আমি কারো কাছ থেকে কিচ্ছু কেড়ে নেয়নি। তারাই আমাকে তাদের জমি কম মূল্যে কিনতে বলেছিল, যাতে সবার থাকার জন্য একটা বাড়ি তৈরি করতে পারি, যাতে সবাই প্রেয়ার করার জন্য একটা জায়গা খুঁজে পায়। চিয়ন বলে, তারা বলেছে তুমি তাদের টাকা নিয়েছো, তারা নিজে থেকে তোমাকে সেটা দেয়নি। রিউ উত্তর দেয়, হয়তো তাদেরকে ডিরেক্টর ফোর্স করেছে এসব বলার জন্য। চিয়ন তখন জানায় সকলেই ডিরেক্টরের সাথে এগ্রিমেন্ট করেছিল, সেখানে তাদের সিগনেচার রয়েছে। এটা দেখে মিস্টার রিউ অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে এই সব কিছুর পিছনে ডিরেক্টরেরই হাত রয়েছে। পরের দিন চিয়ন ডিরেক্টরের সাথে কথা বলতে আবার প্রেয়ার হাউসে আসে আর দেখতে পায় মিস্টার রিউকে অ্যারেস্ট করার পর সবাই এই প্রেয়ার হাউসে এসেছে প্রেয়ার করার জন্য। তবে তারা সবাই মিস্টার রিউর জন্য প্রার্থনা করছে। চিয়ন বলে, এই রিউ সকলকে বশ করে রেখেছে। তখন ডিরেক্টর জানায়, ভিয়েতনাম থেকে রিউ যুদ্ধের সময় কাউকে খুন করে এখানে এসেছিল, তারপর এখানে থেকে প্রচুর টাকা কামিয়েছে। তার মধ্যে কিছু একটা শক্তি রয়েছে, তার তাকানোর মধ্যে এক ধরনের শান্তি রয়েছে। তাই অপরাধীরা তার সান্নিধ্যে এসে তাদের জমি টাকা সব কিছু দিয়ে দেয়। চিয়ন বলে, তাহলে তো তাকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। আর এই জন্যই ডিটেকটিভ একজন ক্রিমিনালকে রাতে পাঠায় রিউকে খুন করতে। রিউ ধ্যান করছিল, তখনই ক্রিমিনাল তার লকআপে ঢুকে তাকে একটা ছুরি দিয়ে প্রহার করে। রিউ সেটা দেখেও কোনো প্রতিবাদ করে না। ক্রিমিনাল রিউকে বারবার প্রহার করে, তবে এক পর্যায়ে সে নিজেই নিজের কাছে হেরে যায়। পরের দিন আরও একজন রিউকে মারতে আসে। এইবারও রিউ কোনো প্রতিবাদ করে না। সেই লোকটিও রিউয়ের এমন আত্মবিশ্বাসের কাছে হেরে যায়। কিছুদিন পর কয়েকজন মিলে রিউকে আবার মারতে আসে, কিন্তু তারাও রিউর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। চিয়ন এসে জানতে পারে কেউ রিউকে কোনো রকম ক্ষতি করতে পারেনি, তাই সে ক্রিমিনালগুলোর সাথে কথা বলতে আসে। তাদের কাছ থেকে জানতে চায় তারা কেন তার অর্ডার অনুযায়ী রিউকে খুন করেনি। তবে সমস্ত ক্রিমিনালই চিয়নকে বলে, যারা মিস্টার রিউকে মারতে চাইবে তারা সকলেই নরকে যাবে। চিয়নের ভীষণ জেদ হয়, তাই সে রিউর সাথে কথা বলতে আসে। সে জানতে চায় সে তাদের কি এমন করেছে যার জন্য তাকে না মেরে সবাই তার শরণাপন্ন হয়েছে। রিউ বলে, আমি কিচ্ছু করিনি, তারা নিজেরাই ভালো খারাপের মধ্যে পার্থক্যটা উপলব্ধি করতে পেরেছে। চিয়ন বলে, তাহলে তো এখন তারা তোমার রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে মারতে চাইবে। রিউ হেসে বলে, আমার একটা উপকার করবে। চিয়ন প্রথমে অস্বীকার করলেও পরে জানতে চায় কি সাহায্য করতে হবে, আর রিও তাকে সবটা জানায়। পরদিন চিয়ন একটা ছোট্ট মেয়ের খোঁজে সেই গ্রামে আসে। মেয়েটির নাম ইয়ংজি। চিয়ন ইয়ংজির কাছ থেকে তার বাইবেলটা নিতে চায়। সে রিউর উল্লেখ করা বাইবেলের সেই পেজগুলোকে পড়তে শুরু করে, যেই পেজগুলোতে লেখা ছিল চোখের জন্য চোখ, দাঁতের জন্য দাঁত, হাতের জন্য হাত আর পায়ের জন্য পা। সেখানে সে 6 জনের নাম লেখা দেখতে পায়। রিউ এই 6 জনের কথাই চিয়নকে বলেছিল। তারা ইয়ংজিকে রেপ করে তাকে প্রেগনেন্ট করেছে, তারপর গ্রাম থেকে ইয়ংজিকে বের করে দিয়েছে। রিউ চিয়নকে বলেছিল তাদেরকে উচিত শিক্ষা দিতে, আর চিয়ন তাদের নিজেদের মতো করে শাস্তি দেয়। চিয়ন দেখতে পায় ইয়ংজি নিজের ন্যায় দেখে কান্না করছে। সে বুঝতে পারে রিউর মধ্যে সত্যি মানুষকে ইমপ্রেস করার মতো ক্ষমতা আছে। তাই সে রিউর সাথে আবার দেখা করতে আসে।
সে রিউকে ছেড়ে দেয় আর রিউ চিয়নকে ধন্যবাদ জানায়। চিয়ন বলে, আমি প্রথমে ভেবেছিলাম তুমি গ্রামের লোকেদের বোকা বানিয়ে তাদের সব কিছু কেড়ে নিচ্ছ, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি সবার থেকে আলাদা। আমার জীবনে আমি অনেক ক্রিমিনাল দেখেছি, তারা লকআপে আসে, জেল খাটে, আর লকআপ থেকে বের হয়ে আবার কোনো না কোনো ক্রাইম অবশ্যই করে। তাদের মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, কিন্তু তোমার সাহায্যে আমি তাদেরকে চেঞ্জ করতে পারবো। রিউ বলে, এমন কি কোনো ক্রিমিনাল আছে যারা পরিবর্তন হতে চায়? চিয়ন বলে, অবশ্যই আছে, এমন অনেকেই রয়েছে। আর এরপরেই কেটে যায় 25টি বছর। রিউ এবং চিয়ন দুজনেই বৃদ্ধ হয়েছে, আর 25 বছর পরেই এক রাতে রিউ মারা যায়। চিয়ন তার লোকেদের কাছ থেকে এটা শুনতে পেয়ে বিশ্বাসই করতে চায় না। সে মিস্টার রিউর চোখের পাতা খুলে দেখতে বলে সে সত্যি মারা গেছে কিনা, আর এরপরেই সে নিশ্চিত হয় যে সত্যি সত্যি মিস্টার রিউ এবার মারা গেছে। পরের দিন সকালে হেইকুক নামের একজন ব্যক্তি গাড়ি চালিয়ে কোনো একটা জায়গায় আসছিল। রাস্তায় সে পার্ক নামের একজন ব্যক্তিকে কল করে। পার্ক একজন প্রসিকিউটর, তার সাথে হেইকুকের পার্সোনালি শত্রুতা রয়েছে। তাই হেইকুক উপহাস করার জন্য পার্ককে কল করে, কারণ তার কারণেই পার্কের ট্রান্সফার হয়েছে। আসলে পার্কের সাথে কথা বলার সময় হেইকুক সব কিছু রেকর্ড করে নিয়েছিল, আর তারপর সেটা পার্কের সিনিয়রকে শোনালে তার সিনিয়র শাস্তিস্বরূপ পার্ককে ট্রান্সফার করিয়ে দেয়। পার্কও তখন হেইকুককে খোঁচা মেরে বলে, আমিও শুনেছি তোমার জব চলে গেছে, একই সাথে তোমার স্ত্রীও তোমাকে ডিভোর্স দিয়েছে। মনে রেখো, আমি এখনও তোমার উপর নজর রাখছি। তোমার সামান্য ভুল তোমার জন্য বিপদ নিয়ে আসতে পারে। হেইকুক এরপর সেই গ্রামে আসে। সে আসলে মিস্টার রিউর ছেলে, আর সে তার বাবার মৃত্যুর খবর শুনেই এখানে এসেছে। কিন্তু সেখানে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তারা কখনোই রিউর ছেলেকে দেখেনি তার বাবার খোঁজ নিতে। চিয়ন এখন গ্রামের চিফ অর্থাৎ গ্রামের মেয়র হয়েছে, তাই সে হেইকুককে ওয়েলকাম জানায়। হেইকুক তার বাবার ডেড বডি দেখে ইমোশনাল হয়ে পড়ে। রাতে চিফ তার বিশ্বস্ত 3জন কর্মীর সাথে ডিনার করছিল। এই 3জন কর্মীর নাম হচ্ছে সিয়ক, ডিয়ক এবং সাং। রাতে হেইকুক সবার সাথে ডিনার করতে আসে। সবাই তাকে ড্রিঙ্কস অফার করে। হেইকুক জানায় সে ড্রিঙ্ক করে না। সত্যি বলতে সে তাদের বিশ্বাস করতে পারছিল না, তবে চিফের কথায় সে ড্রিঙ্ক করতে রাজি হয়। সেই ডিনারে একজন পুলিশ অফিসারও আসে। ডিনার শেষে যখন ওই পুলিশ অফিসার চলে যাচ্ছিল, তখন হেইকুক তার কাছে জানতে চায় সে কি তার বাবার মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করবে না, তার বাবার মৃত্যুকে কনফার্ম করবে না। পুলিশ বলে সব কিছু হয়ে গেছে, চিফ দুপুরেই সব করে নিয়েছে। হেইকুক তখন জানতে চায়, কিন্তু ডাক্তার ছাড়াই কি করে তার বাবার মৃত্যুর কনফার্মেশন হলো? তখন চিফ কল করে আগামীকাল ডাক্তারকে আসতে বলে। হেইকুকের কাছে তার বাবার মৃত্যু নর্মাল মনে হচ্ছিল না, তাই সেই প্রপার ইনভেস্টিগেশন চাচ্ছিল। পরের দিন ডাক্তার এসে জানায় বার্ধক্যের কারণে মিস্টার রিউর মৃত্যু হয়েছে। তখন চিফ এসে হেইকুককে বলে, তুমি আমাদের সকলকে সন্দেহ করে আমাদেরকে আরও আনকমফোর্টেবল করে দিচ্ছ। তোমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। ফিউনারেল শেষে ডিয়ক এসে চিফকে জানায় হেইকুক এখানে কিছুদিন থাকতে চাচ্ছে। এতে চিফ চিন্তিত হয়ে পড়ে, তবে বেশি কিছু না বলে সে হেইকুককে একটা স্টোরে থাকার পারমিশন দেয়। ডিয়ক তাকে সেই স্টোরে নিয়ে আসে। সে হেইকুকের কাছে জানতে চায় সে কবে এখান থেকে চলে যাবে। হেইকুক বলে, কেন? ডিয়ক তখন বলে, কারণ তুমি এখানে থাকলে আমাদের আনকমফোর্টেবল ফিল হবে। তবে সে এই বিষয়ে আর কিছু বলে না। সোজা স্টোরে এসে একটি মেয়েকে রুম ক্লিন করতে দেখে। এই মেয়েটি হলো ইয়ংজি। 25 বছর পর ছোট ইয়ংজি এখন অনেক পরিণত হয়েছে। ইয়ংজি তাকে রুম দেখিয়ে দেয়। রাতে হেইকুক কম্পিউটারে কাজ করতে চাইলে দেখতে পায় এখানে ওয়াইফাই নেটওয়ার্ক নেই। এই জন্যই সে বাইরে আসে এই কথাটা বলতে। তবে তখনই সে লক্ষ্য করে সিয়ক ইয়ংজির রুম থেকে বের হয়ে যাচ্ছে। সিয়ক যাওয়ার পর এক এক করে সাং এবং ডিয়ক ইয়ংজির কাছে আসে। হেইকুক বুঝতে পারে তারা 3জনই ইয়ংজির কাছে এসেছিল প্লেজার নিতে। পরের দিন হেইকুক তার বাবার সব সম্পত্তির খোঁজ নিতে গিয়ে জানতে পারে তিনি সব কিছু চিয়ন অর্থাৎ চিফকে ট্রান্সফার করে দিয়েছেন। যে বিষয়টা তার কাছে খুবই বিস্ময়কর মনে হয়। তার বাবা হঠাৎ করেই কেন সব কিছু চিফকে ট্রান্সফার করে দিয়েছে। এরপর সে তার রুম মেরামতের জন্য কিছু সরঞ্জাম কিনতে একটা স্টোরে আসে। তখন স্টোরের মালিক চিফকে কল করে সব ইনফরমেশন দেয়। হেইকুক একটি কম্পিউটার স্টোরে জমি সংক্রান্ত তথ্য জানতে আসে, কিন্তু তার কাজ শেষ হওয়ার পর সে সব কিছু ইরেজ করে দেয়। এতে স্টোরের লোক চিফকে কোনো রকমের ইনফরমেশন দিতে পারে না। চিফ কেন জানতে চায় হেইকুক কিসের খোঁজ করছে, কোন রহস্যই বা লুকিয়ে আছে এই সমস্ত লোকের মধ্যে।
কেনই বা তারা সবাই এমন অস্বাভাবিক আচরণ করছে, সেই সব কিছুই আমরা আস্তে আস্তে জানতে পারবো। রাতে চিফ হেইকুককে তার ফেয়ারওয়েল ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু হেইকুক সেখানে এসে জানায় সে এখনই এই স্থান থেকে যাচ্ছে না, সে তার বাবার রুমে থাকবে। তারা সকলেই এই কথা শুনে অবাক হয়, এমনকি তারা সবাই বলতে থাকে হেইকুক এখানে থাকতে পারবে না, তার শহরে থেকে অভ্যাস হয়েছে, সে এমন এই বদ্ধ গ্রামে থাকতে পারবে না। তবে হেইকুক জানায় সে এখানেই থাকবে। চিফ এরপর তাকে বলে ঠিক আছে, তার যতদিন খুশি এখানে থেকে যেতে। হেইকুক পার্ককে কল করে। পার্ক বিরক্ত হয়ে বলে তোমাকে না বলেছিলাম আমাকে কল না করতে? হেইকুক তখন বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার বাবা বিশাল জমির মালিক ছিলেন, কিন্তু সেই সমস্ত জমি একবারেই রেজিস্টার হয়ে গেছে। যদি তিনি সত্যি সত্যিই জমি বিক্রি করতেন তাহলে তার অ্যাকাউন্টে টাকা থাকতো, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকাও নেই। সেই জমিগুলো এই গ্রামের চিফের নামে ট্রান্সফার হয়েছে। সে পার্ককে এই সব কিছু বলতে বলতেই তার রুমে আসে, আর রুমে এসেই সে একটা শব্দ শুনতে পায়। আসলে সিওক তখন হেইকুকের রুমের বেসমেন্ট থেকে কিছু দরকারি কাগজ নিতে এসেছিল। সিওক হেইকুককে রুমে আসতে দেখে কাগজ নিয়ে লুকিয়ে পড়ে। হেইকুক এই শব্দ শুনে বেসমেন্টে আসে চেক করতে, কিন্তু সেখানে সে তেমন কিছুই দেখতে পায় না। আর এই জন্যই পরের দিন সে তার রুমের সামনে একটা সেন্সার লাইট লাগিয়ে দেয়, যাতে এর সামনে কেউ আসলেই লাইটটা জ্বলে ওঠে। তারপর সে চিফের সাথে কথা বলতে আসে। সে জানায় সে বেসমেন্টে একটা অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে, যেখানে অনেক নাম্বার রয়েছে, তবে যেগুলোর মানে সে বুঝতে পারছে না। তাই সে চিফের সাহায্য চায়। এটা আসলে হেইকুকেরই একটা ফাঁদ ছিল, কারণ সে বুঝতে পেরেছিল কেউ গতকাল রাতে বেসমেন্টে ছিল, আর এই অ্যাকাউন্টের কথা শুনে আজকেও সে সেখানে আসতে চাইবে। এরপর হেইকুক ডিনার করতে এসে শুনতে পায় সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, কারণ তার বাবার জীবিত থাকা অবস্থায় কখনোই সে তার বাবার সাথে দেখা করতে আসেনি, আর তার বাবার মৃত্যুর পরেই সে এখানে চলে এসেছে তার বাবার সম্পত্তির জন্য। রাতে হেইকুকের প্ল্যান অনুযায়ী অ্যাকাউন্টটি নিতে সাং আসে। হেইকুককে রাতে সজাগ থাকতে দেখে সে নানা অজুহাত দিয়ে পালিয়ে যায়। হেইকুক বুঝতে পারে বেসমেন্টের ভেতরে কোনো রহস্য রয়েছে, তাই সে বেসমেন্টে চেক করতে আসে। চারপাশটা চেক করেও সে সন্দেহজনক কোনো কিছুই খুঁজে পায় না। এরপর যখনই সে ফিরে আসতে যাবে তখনই তার নজরে পড়ে একটা গুপ্ত দরজা। সেই গুপ্ত দরজার পেছনেই রয়েছে একটা টানেল। যেই টানেলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেই সে সোজা পৌঁছে যায় সিওকের রুমের পাশে। সে সিওককে চিফের সাথে তার ব্যাপারে কথা বলতে শোনে। তারা তার ব্যাপারে সব রকমের ইনফরমেশন নিয়েছে। তার চাকরি চলে গেছে, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, এই সব কিছুই। হেইকুক এই সব শুনে আবার তার রুমে ফিরে আসে। সে তার রুমে এসেই একটা ক্যাসেট প্লেয়ার দেখতে পায়। সেই ক্যাসেট প্লেয়ারটাকে চালু করে সেটা শুনতে থাকে। সেখানে 3 জন ক্রিমিনালের স্বীকারোক্তি ছিল। এই 3 জন ব্যক্তির মধ্যে 2 জন ছিল সাং এবং সিওক। বহু বছর পূর্বে সাংয়ের একটা বার ছিল, যেখানে সে মেয়েদেরকে বেআইনিভাবে তুলে এনে তাদেরকে আটকে রেখে তাদের দিয়ে ব্যবসা চালাতো। আর একদিন সে সেই সমস্ত মেয়েকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। আর অন্যদিকে সিওক 4 বার শ্যুট করে একজনকে মেরে ফেলেছিল। গল্পের শুরুতে ডিটেকটিভ চিয়ন তথা চিফ মিস্টার রিউকে এই ক্রিমিনালগুলোরই কথা বলেছিল। অন্যদিকে পার্ক ইনভেস্টিগেট করে জানতে পারে চিফ বর্তমানে 23 মিলিয়ন সম্পত্তির মালিক। পার্কের সন্দেহ হয় সে একজন সামান্য ডিটেকটিভ হয়ে এত টাকার মালিক কি করে হয়েছে। অন্যদিকে দেখা যায় চিফ আজকে এই গ্রামে ভ্রমণ করার জন্য বেরিয়েছে। আর এই সব দৃশ্য দেখলেই বোঝা যায় এই গ্রামে এই চিফের পাওয়ার কতটা রয়েছে। গ্রামের পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত লোক তাকে দেখে স্যালুট জানাচ্ছে। এদিকে হেইকুক সিওকের বাড়িতে আসে। সে সিওকের রুমের সব কিছু চেক করতে থাকে। তখনই সিওক তার রুমে ফিরে আসে। হেইকুক সিওকের কাছে জানতে চায় এই টানেলটি কী কারণে তৈরি করা হয়েছিল। সিওক তখনই হেইকুককে কিছু না বলে 2 বার ছুরি দিয়ে তাকে প্রহার করে। এতে হেইকুক আহত হয়ে পড়ে। সে বলে তোমরা সবাই মিলে আমার বাবাকে মেরে ফেলেছ। সে নিজেকে বাঁচাতেই পালাতে শুরু করে। সিওক হেইকুকের পিছু নেয়। এদিকে চিফ সিওকের কাছে আসছিল। তারা সিওককে দৌড়তে দেখে তার পিছু নেয়। হেইকুক পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়, আর সেখান থেকে পালানোর আর কোনো উপায় ছিল না। তাই হেইকুক সিওককে একটা পাথর ছুঁড়ে মারে। এতে অনিচ্ছাকৃত সিওকের মৃত্যু হয়ে যায়। সেখানেই চিফকে আসতে দেখে হেইকুক লুকিয়ে পড়ে। চিফ সেখানে এসে সিওকের ডেড বডি দেখতে পায়, যেটা দেখে সে একদমই ঘাবড়ে যায়। সে বুঝতেই পারে না সিওক কিভাবে এখানে এসে পৌঁছলো আর কিভাবেই বা তার মৃত্যু হলো। তখন হেইকুক মাটি দিয়ে নিজের গায়ের রক্ত মুছে নিয়ে সেখানে আসে,
আর জানায় সে চিৎকার শুনেই এখানে এসেছে। তবে চিফের সন্দেহ হয়, আর হেইকুক সিওকের রুমে এসে তাড়াতাড়ি করে সেখানে পড়ে থাকা তার রক্ত পরিষ্কার করে নেয়। চিফও তখন সিওকের রুমেই আসে কি হয়েছিল সেটা দেখতে। তবে ততক্ষণে হেইকুক টানেল দিয়ে তার রুমে চলে আসে। সে তার রুমে একটা বাইবেল দেখে সেটা পড়তে শুরু করে। এই বাইবেলটি ইয়ংজির ছিল, যেখানে আই ফর আই লেখাটা দেখে সে পার্ককে কল করে। সে জানায় তার জন্যই একজনের মৃত্যু হয়ে গেছে, আর এই কারণেই সে আত্মসমর্পণ করতে যাচ্ছে। তবে তখনই পার্ক বলে, বোকামি করো না, আমি চিফের ওপর ইনভেস্টিগেশন শুরু করেছি। অন্যদিকে সিওকের ফিউনারেলে সাং ভীষণ কান্না করে, কারণ তারা দুজন একসাথে 25 বছর কাটিয়েছে। সাং চিফকে বলে, এমন মনে হচ্ছে মিস্টার রিউ প্রতিশোধ নিতে নিজে ফিরে এসেছে, আমি হেইকুককে ছাড়ব না। তবে চিফ বলে, এমন কোনো কিছু করো না যাতে বিপদ আরও বাড়ে। যদি সে নিজে এই গ্রাম থেকে চলে না যায় তাহলে আমি সেটার ব্যবস্থা নেব। তখন হেইকুক এসে এই সব কিছু শুনতে পায়। সাং হেইকুককে বলে, যদি আমি তোমাকে সব কিছু বলি তাহলে কি তুমি এখান থেকে চলে যাবে? তাহলে আজ রাতে আমার বাড়িতে এসো। এদিকে পার্কের সাথে দেখা করতে চিফ আসে। চিফ জানতো হেইকুকের সাথে পার্কের শত্রুতা রয়েছে, তাই সে তার ব্যক্তিগত প্রয়োজনে পার্ককে কাজে লাগাতে চাইছিল। তবে পার্ক বলে, হেইকুক আমার মতো প্রসিকিউটরের কেরিয়ার শেষ করে দিয়েছে, তার যদি কিছু হয় তাহলে আপনি সারা জীবনের জন্য জেলে থাকবেন, কারণ হেইকুককে আমি নিজে হাতে শাস্তি দেব। এই বলেই পার্ক সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতে হেইকুক সাংয়ের কথা মতো তার সাথে দেখা করতে আসে। সে আসতেই সাং তাকে মারতে শুরু করে। সে তাকে বেধড়ক মেরে ঘরের খুঁটির সাথেই বেঁধে দেয়। এরপর তাকে খুন করার জন্যই হাতিয়ার আনতে যায়। হেইকুক ইয়ংজিকে দেখে তার কাছে সাহায্য চাইতে যায়, তবে তার মুখটা বাধা থাকায় সে তাকে ডাকতে পারছিল না। আর এই জন্যই হেইকুক লাইটার দিয়ে পুরো বাড়িতেই আগুন ধরিয়ে দেয়। বাড়িটি কাঠের তৈরি ছিল, তাই দাউ দাউ করে জ্বলতে শুরু হয়ে যায়। সেই বাড়িতে চিফের অনেক জরুরি কাগজপত্র ছিল। সাং বাড়িতে আগুন লাগতে দেখে হেইকুককে রেগে মারতে আসে, তবে তখনই ইয়ংজি সাংকে বাধা দেয়। আর এই জন্যই সাং তখন বাড়ির ভেতরে প্রবেশ করে সমস্ত ডকুমেন্টস আনতে। ইয়ংজি হেইকুককে সেখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সাং ভয়ঙ্কর আগুনে দগ্ধ হয়ে যায়। চিফ এসে দেখতে পায় সাং আগুনে পুড়ে মারা গেছে। অন্যদিকে ইয়ংজি হেইকুককে হাসপাতালে নিয়ে আসে। তবে এত কিছু ঘটে যাওয়ার পরেও হেইকুক আর এই গ্রামে থাকতে চাচ্ছিল না। তখন ইয়ংজি বলে, এত দূর এসে তুমি হাল ছেড়ে দেবে? তখনই ইয়ংজির কাছে কল আসে চিফের। ইয়ংজি জানায় হেইকুক তার সাথেই রয়েছে। রাতে ইয়ংজি চিফের রুমে আসে। তখন চিফ জানতে চায় সে কেন হেইকুককে সাহায্য করেছে। ইয়ংজি বলে, আমাকে হেইকুক ফোর্স করেছিল। চিফ তখন বলে, হেইকুক একজন ইয়াং ছেলে, তাই জন্যই তোমার তাকে ভালো লাগে, তাই না? এই বলেই চিফ ইয়ংজিকে অনেকগুলো চড় মারতে থাকে। তবে ইয়ংজি কোনো প্রতিবাদ করে না। চিফ জানায়, যদি তুমি তাকে আবার কখনো সাহায্য করো তাহলে তার পরিণাম ভালো হবে না। পরদিন হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর একজন পুলিশ হেইকুককে অ্যারেস্ট করতে আসে, যাকে চিফ নিজেই পাঠিয়েছে। সে সিওকের মৃত্যু ইনভেস্টিগেট করতে হেইকুককে অ্যারেস্ট করতে আসে। হেইকুক বলে, আমাকে অ্যারেস্ট করার জন্য কোনো ওয়ারেন্ট রয়েছে আপনার কাছে? পুলিশ তার কোনো কথার জবাব না দিলে হেইকুক বলে, আমাকে অ্যারেস্ট করার আগে আপনাকে আমার লয়ারের সাথে কথা বলতে হবে। এই বলেই হেইকুক পার্ককে কল করে। পার্ক পুলিশকে বলে, আপনার কোনো রাইটস নেই তাকে ইললিগালি অ্যারেস্ট করার। পুলিশ তখনই চিফকে কল করে পার্কের ব্যাপারে জানায়। তারা অবাক হয় পার্ক হেইকুকের শত্রু হয়েও কেন তাকে সাহায্য করছে। এরপর পার্ক এসে পুলিশ স্টেশন থেকে হেইকুককে ছাড়িয়ে নেয়। সে এখন সিওক এবং সাংয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন করার জন্য এই গ্রামেই থাকার পরিকল্পনা করে। রাস্তায় চিফ পার্ককে ওয়েলকাম জানালেও তিনি কৌশলে পার্ককে তার মায়ের ব্যাপারে কথা বলে এক প্রকার থ্রেটও দিয়ে দেয়, কিন্তু পার্ক সেটাকে সিরিয়াসলি নেয়নি। সে চিফের সাথে থাকা ডিয়কের ব্যাপারে জানতে চায়। হেইকুক জানায় ডিয়ক চিফের অনুগত কর্মচারী, সে চিফের ব্যাপারে অনেক কিছু জানে। চিফ যা করতে বলবে সে তাই করবে। রাতে ডিয়ক হেইকুক এবং পার্কের সাথে কথা বলতে আসে। ডিয়ক সাং এবং সিয়কের মৃত্যুতে খুবই ভয় পেয়ে আছে। সে মনে করে এইবার তাহলে তার মৃত্যুর সময় এসেছে। তাই ডিয়ক তাদের চিফের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, চিফ আমাকে যা যা করতে বলে আমি তাই করে থাকি। সে তাদের এটাও বলে চিফের কথায় সে কিভাবে মানুষজনকে টর্চার করে তাদের সম্পত্তি চিফের নাম করে নিয়েছে। এমনকি যেসব মানুষ তাদের জমি চিফের নামে দিতে রাজি হয়নি তাদেরকে মেরে সে তাদের জমি চিফের নামে করে নিয়েছে। ডিয়ক চিফের সব রহস্য বলে দেয়, আর এই কথাগুলো চিফ টানেল থেকে শুনতে পাচ্ছিল।
পরদিন চিফ ডিওককে তার সাথে দেখা করতে বলে। ডিওক আসলে সে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর এতেই ডিওকের মৃত্যু হয়। হেইকুক ডিওকের মৃত্যুর খবর পার্ককে জানায়। সে পার্ককে বলে, আমি চিফের সাথে দেখা করতে যাচ্ছি, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। পার্ক তাকে এই কাজ করতে নিষেধ করে, কিন্তু হেইকুক পার্কের কথা অমান্য করে চিফের সাথে কথা বলতে আসে। হেইকুক বলে, তুমি আমার বাবাকে খুন করেছ। তবে চিফ বলে, আমার গল্প শুনতে চাও? চিফ তখন তার গল্প বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিউ ক্রিমিনালদের সংশোধন করার জন্য কিছু নিয়ম তৈরি করে, যেমন তিনি সবাইকে নিরামিষ খাবার খাওয়ার জন্য বলেন। কিন্তু চিয়নের এসব পছন্দ ছিল না। সে ক্রিমিনালদের নিয়ে লুকিয়ে জঙ্গলে আমিষ খাবার খেয়ে আসতো। সে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করতে থাকে। রিউ সেগুলো বুঝতে পেরে চিয়নের সাথে কথা বলে, কিন্তু চিয়ন জানায় সে অন্য জগতে আছে। বাস্তবতা তার পরিকল্পনার পৃথিবীর মতো নয়। রিউ তাই পরের দিন সিয়ককে জিজ্ঞেস করে সে কেমন মানুষ হতে চায়। সিয়ক রিউয়ের কথা বুঝতে পারে না সে কি মিন করছে, তাই সে জানায় সে এখন যেমন আছে অনেক ভালো আছে। আস্তে আস্তে তারা রিউয়ের সামনেই অসামাজিক কাজগুলোকে করতে থাকে, কিন্তু রিউ কোনো প্রতিবাদ করতে পারে না। তাই একদিন রাতে সে চিয়নকে খুন করতে আসে, কারণ তার কারণে বাকিরা ধর্মীয় পথ থেকে বিচ্ছিন্ন হচ্ছিল। তবে চিয়ন সেটা আগেই বুঝতে পেরেছিল, তাই সে রিউকে সবার সামনে একজন অপরাধী প্রুফ করে। সেটা দেখে বাকিরা রিউকে বলে, তুমি আমাদের মতোই একজন ক্রিমিনাল, সুযোগ পেলে আমাদেরকেও মেরে ফেলবে। চিফ এইটুকু গল্প বলে থেমে যায় এবং হেইকুককে আগামীকাল আসতে বলে। পার্ক তার টিম নিয়ে দ্রুত ইনভেস্টিগেশনে এগিয়ে যায়। তার সাথে কথা বলতে ইয়ংজি আসে। ইয়ংজি পার্ককে জানায় আজ রাতে হেইকুক চিফের বাড়িতে যাবে, সে আজ সব শেষ করতে চলেছে। পার্কের সাথে দেখা করে ইয়ংজি হেইকুকের সাথে কথা বলতে আসে। সে হেইকুককে তার গল্প বলতে শুরু করে। ইয়ংজি জানায় জীবিত থাকা অবস্থায় মিস্টার রিউ অনেকবার তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু তুমি তোমার বাবার প্রতি অভিমানের জন্য তার সাথে ঠিকমতো কথাও বলতে না। আস্তে আস্তে চিয়নের আধিপত্য বাড়তে থাকে। সে রিউয়ের সামনে ইয়ংজিকে তার রুমে ডেকে নিয়ে আসতো আর নিজের শরীরের চাহিদা মেটাতো, কিন্তু রিউয়ের কাছে সেগুলো চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। চিয়ন ছাড়াও প্রতি রাতে সিয়ক, সাং, ডিওক নিজেদের চাহিদা মেটাতে তাকে প্রতি রাতে ব্যবহার করত, কিন্তু সেগুলো তাকে চুপচাপ সহ্য করতে হতো। হেইকুক এইসব শুনে দুঃখ প্রকাশ করে, কিন্তু ইয়ংজি জানায় তার দুঃখ প্রকাশ করার মতো কিছু নেই, কারণ এই লড়াইটা ইয়ংজির নিজের। পার্ক রাতে পুরো ফোর্স নিয়ে গ্রামে আসছিল। তখন তার সিনিয়র তাকে এই কাজে বাধা দিলেও পার্ক তার কাজে অটল থাকে। এদিকে হেইকুক ইয়ংজির সাথে চিফের বাড়িতে আসে। সে জানতে চায় তিনি কেন তার বাবাকে হত্যা করেছে। চিফ বলে সে তার বাবাকে হত্যা করেনি, তার বাবার বয়স হয়ে গেছিল আর এই জন্যই তার বাবার মৃত্যু হয়েছে। তখনই পার্ক ফোর্স নিয়ে রুমে আসে। পার্ক চিফকে ডিওকের মৃত্যুর জন্য অ্যারেস্ট করতে আসে, কিন্তু চিফ তখন তার কাছে প্রুফ চায়। পার্ক পুলিশকে কল করে সকল এভিডেন্স আনতে বলে। চিফ বুঝতে পারে এভিডেন্সের কথা ইয়ংজি তাদের জানিয়েছে। অন্যদিকে এভিডেন্স আনতে গিয়ে একজন পুলিশ দেখতে পায় সেখানকার লোকাল পুলিশ সব এভিডেন্সে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে সকল এভিডেন্সে আগুন ধরিয়ে দেয়, আর এতেই সে নিজেও আগুনে দগ্ধ হয়ে যায়। পুলিশ পার্ককে জানায় আগুন দেওয়ার সময় সেই পুলিশটিও মারা গেছে। তখন ইয়ংজি সবাইকে বলে যেই পুলিশ অফিসার আগুনে পুড়ে মারা গেল সেই পুলিশ অফিসার আর কেউ নয় বরঞ্চ চিফের নিজের ছেলে। চিফ হাসতে থাকে, কারণ তার বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই। হেইকুক বলে তোমার ছেলে ওদিকে আগুনে পুড়ে মরছে আর তুমি হাসছো কেন? আমার বাবাকে কেন মারলে তুমি? তখনই চিফ আবারও গল্প পড়তে শুরু করে। সে জানায় কয়েক বছর আগে প্রেয়ার হাউসে অনেক লোক মারা গিয়েছিল, তাদের খাবারে রিউ বিষ মিশিয়েছিল। ইয়ংজি তখন প্রতিবাদ করে। সে বলে তুমি মিথ্যে বলছো, আমি সেই সময় সেখানেই ছিলাম। ইয়ংজি জানায় প্রেয়ার হাউসে সবাইকে মৃত দেখে মিস্টার রিউ তখনই তাকে নিয়ে সেখান থেকে চলে এসেছিল, কিন্তু গাড়িতে সে চিয়নের শরীরে রক্ত লেগে থাকতে দেখে এবং একটা সুটকেসে অনেকগুলো টাকাও দেখতে পায়। হেইকুক তখন জানতে চায় তাহলে আমার বাবা কেন এত বড় একটা ঘটনা সবার থেকে লুকিয়েছিল? ইয়ংজি বলে কারণ এই কেসে চিফের সাথে তারও নাম জড়িত ছিল, তাছাড়া চিফের জন্য তার সব সময় অপরাধবোধ কাজ করত। পার্ক বলে এবার তোমার সময় শেষ। চিফ তখনও বলে কোনো এভিডেন্স ছাড়া আমাকে তুমি অ্যারেস্ট করতে পারবে না। ইয়ংজি আর ভয় না পেয়ে এবার সব কিছু বলে দেয়। সে বলে দেয় এই গ্রামের গুদাম ঘরে আরও এভিডেন্স রয়েছে। পার্ক তখনই তার টিমকে গুদাম ঘরে সব কিছু তল্লাশি করতে বলে।
তারা সেখানে গিয়েই কিছু পুরাতন ডকুমেন্টস এবং স্ট্যাম্প খুঁজে পায়। ডকুমেন্টসে রক্ত দিয়ে আঙুলের ছাপসহ অঙ্গীকারনামা ছিল। পার্ক তখন বলে, তোমার কি আরও কোনো এক্সকিউজ রয়েছে? চিফ তাদের সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে, কারণ সে চায় অ্যারেস্ট হওয়ার আগে সে তার ইউনিফর্মটাকে একবার পরবে। এই জন্যই সবাই বাইরে গিয়ে চিফের জন্য অপেক্ষা করছিল। হেইকুক বাইরে এসেও জিজ্ঞেস করতে থাকে তার বাবার মৃত্যুর কারণ কি। তখন ইয়ংজি তাকে জানায় চিফ তাকে সত্যি কথাই বলেছিল, মিস্টার রিওর মৃত্যু স্বাভাবিক ছিল। সে নিজের ইচ্ছেতেই তার মৃত্যুবরণ করেছিল যাতে তুমি এখানে আসো, এবং যে লড়াই তিনি শুরু করেছিলেন তার বিচার তুমি এখানে এসে করতে পারো। তখনই চিফ শ্যুট করে সুইসাইড করে নেয়। সে রিওর কাছে পরাজয় মেনে নিতে পারেনি। নিজের ছেলেকে হারিয়ে, এই গ্রামের নিজের আধিপত্য হারিয়ে সে নিজের পরাজয়টা মেনে নিতে পারেনি, আর এই জন্যই সে নিজেকে শ্যুট করে মেরে ফেলে। কয়েক মাস কেটে যায়। দেখানো হয় হেইকুক পার্ককে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, কারণ পার্ক আবার সোল শহরে ফিরে যাচ্ছে। তাদের মধ্যে এখন ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, সব সময় একে অপরের সাথে যোগাযোগ রেখেছে। হেইকুক আবার তার বাবার গ্রামে আসে। সেখানকার পরিবেশ এখন অনেক পরিবর্তন হয়েছে, সবাই প্রাণবন্ত হয়ে জীবনযাপন করছে। হেইকুক দেখতে পায় সেই গ্রামে এখন ইয়ংজি চিফ হয়েছে। সে সব কিছু খুব সুন্দর করে দেখাশোনা করছে, যেটা দেখে সে খুবই খুশি হয়। হঠাৎই হেইকুকের মনে পড়ে তার বাবার মৃত্যুর সংবাদ একজন মেয়েই তাকে ফোন করে দিয়েছিল। সেই তাকে গ্রামে আসার জন্য বলেছিল, আর সেই জন্যই চিফ এবং তার কর্মীরা হেইকুককে গ্রামে আসতে দেখে অবাক হয়েছিল, কারণ তারা এটা বুঝতে পারছিল না রিওর মৃত্যু সংবাদ হেইকুক কী করে পেল। হেইকুক তখন সব কিছু বুঝতে পারে। সে বুঝতে পারে ওই দিন ইয়ংজি তাকে ফোন করে তার বাবার মৃত্যুর খবর দিয়েছিল। ইয়ংজি তার নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এই কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ইয়ংজি জানতো যদি হেইকুক এখানে এসে বুঝতে পারে তার বাবার মৃত্যু অস্বাভাবিক ছিল, তাহলে সে ইনভেস্টিগেশন শুরু করবে। তাহলেই চিফের কুকর্মগুলো বের হয়ে আসবে, এবং একই সাথে সিওক, সাং এবং ডিওক তাদের সবার শাস্তি নিশ্চিত হবে। তাই ইয়ংজি তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই পরিকল্পনা করে হেইকুককে এই গ্রামে এনেছিল। এই সব কিছু বুঝতে পেরে হেইকুক খুবই চমকে যায়, কারণ এত দিন ধরে যেটাকে সে তার নিজের প্রতিশোধ হিসেবে দেখেছে, সেটা আসলে তার নিজের প্রতিশোধই ছিল না। এই সমস্ত প্রতিশোধের খেলাটা ছিল ইয়ংজির নিজের। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।